নমস্কার। আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর যে নতুন ট্যারিফ যুক্ত করেছে, প্রথমে যুক্ত করেছিল, আগে যা ট্যারিফ ছিল তো ছিলই, এরপরে 25% ট্যারিফ অ্যাড করেছিল। আবার দুদিন আগে আরও 25% ট্যারিফ অ্যাড করেছে। ফলে এর পরিমাণ হয়ে দাঁড়ালো প্রায় 50% মতো। এরপরে আবার রাশিয়া থেকে তেল কেনার জন্য 10% পেনাল্টিও ধার্য করেছে। এই সব কিছু মিলিয়ে ভারতের অবস্থা এখন কিরকম? অনেক বিশেষজ্ঞ বিভিন্ন জায়গা থেকে বলাবলি করছে যে এতে নাকি ভারতের কোনো কিছুই হবে না। আমি এতখানি আশাবাদী নই। আমার মতে ভারতবর্ষের একটি বিশেষ ক্ষেত্রে বিরাট ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ক্ষতিগুলি কীরকম? প্রথম কথা হচ্ছে, ট্যারিফগুলো যে লাগিয়েছে সেগুলো কিন্তু প্রতিটি ভারতীয় রপ্তানি পণ্যের ওপর নয়, কিছু কিছু জিনিসের আবার ছাড়ও দিয়েছিল, কিন্তু সেগুলোই বা কতক্ষণ থাকবে তার কোনো ঠিক নেই। আমি এখানে আলোচনা করতে বসিনি মার্কিন প্রেসিডেন্টের কী ধরনের তার মানসিক অবস্থা, সে সুস্থ কিনা, বা বর্তমান পৃথিবীর পরিস্থিতি কীরকম, কোন কোন দেশে আনন্দিত হয়ে পড়েছে ভারতের এই বিশাল পরিমাণ ট্যারিফ দেখে, এগুলো নিয়ে আলোচনা করতে বসিনি। আমি আজকে বসেছি সত্যি ভারত আজ অন্যরকম একটি বিপদের সম্মুখীন হয়ে পড়েছে। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে কি ক্ষেত্রে কিরকম ধরনের সমস্যা হতে পারে সেটি একটুখানি দেখে নিই। বর্তমানে ভারতবর্ষ এর মধ্যে মার্কিন পণ্য রপ্তানির পরিমাণ ছিল $41.5 বিলিয়ন, আর ভারত থেকে মার্কিন পণ্য আমদানি $87.3 বিলিয়ন। এর মানে হলো যে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র $46 বিলিয়ন বাণিজ্য ঘাটতি ছিল এতদিন পর্যন্ত, মানে 2024-এর রেকর্ড অনুযায়ী ঘাটতির পরিমাণ কত? $46 বিলিয়ন। তো এর মাঝখানে ওষুধপত্রের ওপরে, ইলেকট্রনিক জিনিসের ওপরে এই শুল্ক লাগু ছিল না, কিন্তু বর্তমানে যা দেখতে পাচ্ছি যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে সব কিছুর ওপরে এই শুল্ক কার্যকর হবে। এবং আগামী দিনে যা তারা ঘোষণা দিচ্ছে যে এই 50% যথেষ্ট নয়, এটাকে নাকি আবার 250% নিয়ে যাবে। তাহলে মানে কি এর এফেক্ট হতে পারে? প্রথম কথা হচ্ছে, 250% নিয়ে গেলেও বিশেষ কিছু ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে, যা ক্ষতি হবার সেটা 30% ট্যাক্স, মানে শুল্ক ট্যারিফ থাকলেও সেটা হয়ে যেত। কেন, কোনো জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা যখন কিনবেন 30% বেশি দাম দিয়ে, তার চাইতে অন্য পণ্য তারা যদি কমে পান তাহলে সেটাই কিনবেন। যখন তারা ভারতের পণ্য 25% বেশি হয়ে যাওয়ার ফলে সেখানে তারা কিনবেন না, সেখানে যদি 500% করে, নতুন করে ক্ষতি হওয়ার কি আছে? এর মধ্যে একটা কথা বলে রেখে দিই, এর ফলে অনেকে প্রচার করার চেষ্টা করছেন বিভিন্নভাবে যে ভারতে নাকি জিনিসপত্রের দাম বাড়বে। সত্যি কথা বলতে, যদি এরকম না হয়, ভারত জানেন, ভারত তো তেল আমদানি করতে হয় প্রায় পুরোটাই। তা তেল রাশিয়া থেকে আমদানি করার ফলে কিছুটা সাশ্রয় হয়, অন্য দেশ থেকে আমদানি করলে কিছুটা পয়সা বেশি লাগে। তো রাশিয়া থেকেই এতদিন আমদানি করছিল এবং সেটাই করে যাবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র রোষানলে পড়েছে। এখন এই আমদানি কি বন্ধ করে দেবে? ভারত তো বন্ধ করবে না, কিন্তু কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় তবেই তেলের ক্ষেত্রে দাম বাড়তে পারে, আর বাড়লে সব জিনিসেরই দাম কিছুটা বাড়তে পারে। কিন্তু সে অবস্থা এখন নেই। কোনো কারণেই ভারত রাশিয়া থেকে তেল আমদানি করা বন্ধ করবে না, যতই আমেরিকার রক্তচক্ষু দেখাক না কেন। এটা গেল একদিকে। তাহলে ক্ষতিটা কোথায় হবে? ক্ষতিটা হবে জেমস অ্যান্ড জুয়েলারি, এর একটা বিপুল পরিমাণ অংশ
ভারত আমেরিকাকে রপ্তানি করে প্রায় $12 বিলিয়ন মতো। আমেরিকা হলো একটি ক্রয় ক্ষমতা সম্পন্ন মার্কেট। এরকম মার্কেট চট করে খুব একটা পাওয়া যায় না। এখন সেখানে যদি 50% যদি ট্যারিফ লাগিয়ে বসে রয়েছে, এখান থেকে কিছু কমালেও, সামান্য কিছু যদি কমেও যায় তাতেও কিছু যাবে আসবে না, কেননা ভারত এই জেমস অ্যান্ড জুয়েলারি ক্ষেত্রে বা পোশাক শিল্পের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। গয়না শিল্পের সাথে প্রচুর শ্রমিক ভারতবর্ষে কাজ করে, তাদের উৎপাদিত পণ্য এতদিন আমেরিকা সহ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি করে এসছে। তাহলে এখন যখন আমেরিকার একটি বিশাল মার্কেট হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে কি করা হবে? প্রতিকারের উপায়গুলো পরে বলছি। আর কি করা যেতে পারে তখন সেটা তো অন্য বিষয়, কিন্তু বর্তমানে সত্যি সত্যি এটা একটা খুব কঠিন একটা সময় চলছে এই ক্ষেত্রে। আর পোশাক শিল্পের ক্ষেত্রেও বিশাল একটা সমস্যা দেখা দেবে, কারণ এই শিল্পের সাথে নতুন করে এই শিল্প খুব ভালো করে গড়ে উঠছিল ভারতের মুখে। ঠিক ওঠার মুখেই যখন এটি খুব ভালোভাবে গড়ে ওঠার সুযোগ পেয়েছিল, এমনিতেও ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রচুর তৈল আমাদের এখানেই উৎপাদিত হয় এবং ভারতবর্ষের সেই পরিকাঠামো রয়েছে, ভালো বিদ্যুৎ অবস্থা, বন্দর, সবকিছু সেট আপটা এখানে রয়েছে, সস্তা শ্রমিকও রয়েছে। ফলে এই শিল্পে উন্নতি করার একটা বিশেষ জায়গা ছিল। কিন্তু একেবারে ওঠার মুখেই এইরকম একটা মানুষের সিদ্ধান্তে, আমেরিকার প্রেসিডেন্টের সিদ্ধান্তের ফলে এই সেক্টরটাও বিরাট পরিমাণে মার খেয়ে যাওয়ার একটা চান্স রইল। তো এই পরিমাণ শ্রমিককে কিভাবে সুরাহা দেওয়া যায়, তার জন্য মোটামুটি 3টি সম্ভাব্য প্রতিকারের বিষয় রয়েছে। এক, আমেরিকার সাথে আরো আলোচনা চালিয়ে যাও। এখন আলোচনা তো অলরেডি নিষ্ফল হয়েই গিয়েছে, এখন তো পুরোপুরি আড়াআড়ি বিভাজন হয়ে রয়েছে, তারা একদম উল্টো দিকে হাঁটছে। কিন্তু এর মধ্যেই আমাদের ডিফেন্স পলিসির, আমাদের দেশে, আমি সমালোচনা না করে পারছি না, কিছু ক্ষেত্রে আমাদেরও দোষ আছে। সেই দোষটা হচ্ছে কি, ডিফেন্স পলিসির ক্ষেত্রে যে যাই বলুক না কেন, আন্তর্জাতিক ভূ রাজনীতির ক্ষেত্রে যত অসুবিধাই পড়ুক না কেন, যত অন্যায়েরই মধ্যে পড়ুক না কেন, এটিকে একটি কলতলার ঝগড়ার পর্যায়ে নিয়ে আসা যায় না। উল্টো দিকের কোনো দেশ বা কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ শত্রুতামূলক আচরণ করলেও এটি কলতলার ঝগড়া করার জায়গা নয়। আমার বক্তব্য একদম নির্দিষ্ট। কোনো একটি মানুষ যদি কথা বলে খুশি হয় যে তিনি যুদ্ধ, ভারত পাকিস্তানের মতো পরমাণু শক্তি সম্পন্ন দুটি দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছেন এবং এই থামানোর ফলে সে খুব আনন্দ পেয়েছেন, তাহলে তিনি যখন এত বড় একটা শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তার সাথে লড়াইয়ে যাবার কি হয়েছে? যুদ্ধ তো থেমেই গেছে। সুতরাং তার উপর দিয়ে বিরুদ্ধচরণ করে তো কোনো লাভ ছিল না। হ্যাঁ, দেশের মধ্যে একটা প্রেশার থাকবে, তৃতীয় পক্ষ কেন কথা শুনে ভারত এরকম একটা সুযোগ হাতছাড়া করবে, এরকম একটা সুযোগ রাজনীতির শিকার হতেই হবে। কিন্তু এই রাজনীতির দিকে তাকিয়ে ভুল আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ব্যক্তিগত আবেগের কোনো জায়গা নেই বলেই আমার বিশ্বাস। কারণ এক্ষেত্রে কি হয়ে যায়, ব্যক্তির অহংকার এখানে দেশের সর্বনাশ ডেকে নিয়ে আসতে পারে। সেখানে আমরা যখন আমেরিকার প্রেসিডেন্টের এরকম কথা যখন শুনছিলাম, চুপচাপ থাকলেই হতো। হ্যাঁ, আপনি যখন এটা থামিয়েছেন, খুব ভালো করেছেন, খুব সুন্দর করেছেন। পাকিস্তান তো আবার তার আরো একটু এগিয়ে গিয়ে তাকে বলেছি যে তাকে নাকি এই জন্য নাকি নোবেল প্রাইজ দেওয়া উচিত। ভারতবর্ষেরও বলা উচিত ছিল, শুধু নোবেল প্রাইজ কেন, এটা একটা স্পেশাল নোবেল প্রাইজ, একদম শতাব্দীতে শ্রেষ্ঠ নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। এতে যদি কোনো ব্যক্তি খুশি হওয়ার ফলে আমাদের দেশের শিল্প এবং প্রচুর গরিব শ্রমিকের মুখে যদি অন্ন পায়, তাহলে বলতে ক্ষতি কি আছে?
ভূ রাজনৈতিক মানে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এখানে কি ব্যক্তিগত অহংকারের কোনো জায়গা ছিল? যাক, এটা ভুল হয়ে গিয়েছে। ভুল হতেই পারে, কাজ করার ক্ষেত্রে অনেক সময় ভারতবর্ষে আত্মাভিমান, জাত্যাভিমান এইসব নিয়ে অনেক রকম প্রশ্ন আসবে, সেন্টিমেন্টাল কথাবার্তা আসবে, কিন্তু এগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চললেই ভালো। ভারতের বিপদ এখন কোনখানে? আমেরিকা দেশে যদি রপ্তানি না করা হয়, তাহলে আমাদের একটা কি করতে হবে? অন্য কোনো বিকল্প মার্কেট খুঁজতে হবে, যেখানে আমরা এইসব পণ্যগুলোকে এতদিন যা রপ্তানি করে এসছিলাম তার অন্তত 60% রপ্তানি করতে পারবো। তবে কিনা এই শিল্পগুলো অন্তত বাঁচবে। বিশাল কোনো লাভ নাই হোক, অন্তত তাদের যদি নো প্রফিট নো লসেও যদি চলে, তাহলে তো শিল্পগুলো বাঁচবে, শ্রমিকগুলো বাঁচবে। এখন এটা মুখে বলতে যত সহজ যে বিকল্প মার্কেট খুঁজে পাওয়া, এটা করাটা রাতারাতি সম্ভব নয়। এখন আফ্রিকার বিপুল পরিমাণ দেশ রয়েছে যারা মুখিয়ে রয়েছে ভারতবর্ষের পণ্য কেনার জন্য, কিন্তু তাদের কি সেই ক্রয় ক্ষমতা আছে সবার মধ্যে? আমাদের শুধু মার্কেট থাকলেই হবে না, সে মার্কেট মানে ক্রয় ক্ষমতা সম্পন্ন মার্কেট হতে পারে। এখন রত্ন, তারপর সোনাদানা, মূল্যবান ধাতু এইসব কেনার জন্য মোটামুটি একটি স্থিতিশীল সচ্ছল অর্থনীতির দরকার হয়, যেমন একটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ বা গ্রেট ব্রিটেন, এই ধরনের দেশগুলোর ক্ষেত্রে এটা সম্ভব ছিল। তো যাই হোক, এই দিকটার একটা দিক আমাদেরকে এটা কাজে লাগাতেই হবে। দ্বিতীয় দিক, আমেরিকার সাথে সংঘাতের আরেকটি বড় কারণ হচ্ছে, বড় দুটি কারণ। একটি কারণ হচ্ছে আমেরিকায় চাষযোগ্য জমি ভারতবর্ষের থেকে 3-4 গুণ বেশি, অনেক বড় দেশ। এই দেশের জমির মধ্যে সবচেয়ে বড় লোক হচ্ছে এদের কৃষক সম্প্রদায়। এরা উন্নত মানের বীজ রোপণ করে এবং আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে মাইলকে মাইল জমিতে, এদের লোক সংখ্যা হচ্ছে কম অথচ জমির পরিমাণ প্রচুর। আর ঠিক ভারতে হচ্ছে উল্টোটা, জমির পরিমাণ কম অথচ লোকের সংখ্যা অনেক বেশি। এই অবস্থাতে আমাদেরকে এই পথের মোকাবিলা করতে হবে। এখন কি হলো, আমাদেরকে এই অবস্থাতে বিকল্প যেমন বাজারের সন্ধান করতে হবে, সেটা যত কঠিন হোক না কেন, কোনো একটি দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকা চলবে না। আর বিশেষত আমেরিকার মতো দেশের কাছে আজকে শুধু ট্রাম্পকে দোষ দিলে হবে না। কখন কোনো একটি দেশে কি ধরনের সরকার আসবে, কি ধরনের রাষ্ট্রপ্রধান হবে, তার মনোমর্জির ওপর নির্ভরশীল হয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বা কর্মসংস্থান তার উপর তো নির্ভরশীল থাকতে পারে না। তাই আমাদেরকে বিকল্প বিভিন্ন বাজারে মাল প্রেরণ করতে সক্ষমতা অর্জন করতে হবে। এটা আমাদের একটা বিরাট বড় শিক্ষা দিয়ে গেল। এবারে বারবার করে বলা হচ্ছে ডেয়ারি শিল্প এবং মানে ভারতীয় কৃষিজাত পণ্যের ক্ষেত্রে আমেরিকা চাপ দিচ্ছিল এতদিন ধরে সেইখানে মার্কেট ওপেন করার জন্য, যাতে সেই সুযোগে আমেরিকার তৈরি কৃষিজাত এবং ডেয়ারি শিল্পের পণ্য যাতে ভারতে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে কি হবে, তারা যে পয়সাটা দিতে পারবে, ভারতবর্ষ তো সেই পয়সায় দিতে পারবে না, কারণ এখানে জমির পরিমাণ কম, লোক সংখ্যা অনেক বেশি। তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, আরো কমে দেওয়া। ফলে কি হয়েছে, আমাদের কৃষকেরা মার খাবে। কৃষকেরা মার খেলে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য হয়ে যাবে। তাদের তো সম্বল ওই জমির চাষযোগ্য জমির ওই চাষের ফলনটুকু। তাহলে এদিকটাতে বা পশুপালনের মধ্যেও আমরা সেদিকটাতে ঢুকতে দিতে পারি না। আরেকটি ব্যাপার হচ্ছে মানে দাদাগিরির একটি চরম পরিমাণ। দেখুন, আমাদের মানে রাশিয়া থেকে কিন্তু আমেরিকা নিজেও তেল সহ বিভিন্ন জিনিস কেনে, ইউরোপও টোটাল সরাসরিও কেনে, আবার ভারতবর্ষের মাধ্যমেও এতদিন কিনে আসছে। আমরা রাশিয়া থেকে কম মূল্যে ক্রুড অয়েল, অপরিশোধিত খনিজ তেল নিয়ে এসে আমরা এখানে রিফাইন করে নিজেদের তো ব্যবস্থা করছি, নিজেদের জন্য ব্যবহার তো করছি, আবার বেশ কিছুটা অংশ আমরা ইউরোপের বাজারেও বিক্রি করে দিতাম এতদিন।
এখন আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে যে সেখান থেকে তেল নেওয়া যাবে না। তাহলে বিকল্পের ব্যবস্থা তুমি করো, তোমারও তো তেল রয়েছে, তুমিও তো তেল বিক্রি করো, তাহলে আমাদেরকে সেই পরিমাণ কম দামে দাও। সেক্ষেত্রে না, এখন মাইট ইজ রাইট, যার শক্তি বেশি তার দাদাগিরি মেনে নিতেই হবে। এখন এই রাশিয়া থেকে যদি তেল আমদানি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে দুটি দিকে লোকসান। এক হচ্ছে রাশিয়া হচ্ছে আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বিশ্বস্ত বন্ধু, তাকে দূরে সরিয়ে দেওয়াটা কোনোভাবেই ভারতের পক্ষে কোনো মঙ্গলজনক কাজ হয়ে উঠবে না। আর একটা দিক থেকে ভারতবর্ষ যত রকমের সামরিক যুদ্ধাস্ত্র বা বিভিন্ন জিনিসপত্র করে, সেগুলো মূলত হচ্ছে রাশিয়ার নির্মিত। আর যদি রাশিয়ার সাথে যদি সম্পর্কটাকে যদি মিটিয়ে দেওয়া হয়, আগামী দিনে এই যুদ্ধাস্ত্র মেনটেনেন্স করার যন্ত্রপাতিগুলো তখন তো রাশিয়া আর দেবে না। তখন এই যুদ্ধাস্ত্রগুলো একটি স্ক্র্যাপ লোহা বা একটা একদম বাজে, কোনো কাজে লাগবে না এরকম একটা যন্ত্রপাতিতে পরিণত হয়ে যাবে। তখন এটাকে ঢালাই লোহার দরে, কেজি দরে বিক্রি করে দিতে বাধ্য হতে হবে, কারণ এটা তো কোনো কাজে আসবে না। তা সেটাও করা যাচ্ছে না। এখন ভারতবর্ষ নিরুপায় হয়ে বাধ্য হচ্ছে চীন এবং রাশিয়ার সাথে একটি সম্পর্ক গড়ে তুলতে। এই আঘাতটা মূলত যেমন চীনের ক্ষেত্রে আমেরিকা টার্গেট করেছে চীন, রাশিয়া এবং ভারতবর্ষকে মূলত, এবং তার সাথে সাথে ব্রাজিল আছে, অর্থাৎ ব্রিক্সের কান্ট্রিগুলোকে রয়েছে। এখন এই অবস্থাতে চীনকে কতখানি বিশ্বাস করা যায়? আপনারা জানেন চীন হচ্ছে আধিপত্যবাদে বিশ্বাসী। চীন এমন একটি দেশ যাদের সাথে আমাদের এখনো সীমান্ত শেয়ার করতে হয়, আর এই সীমান্তের ক্ষেত্রে তাদের সমস্যা। তারা মনে করে নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ পুরোটাই হচ্ছে তাদের চীনের অংশ। তারা তো সারা ল্যান্ডটাই, এশিয়ার পুরো অংশটাই এবং রাশিয়া পর্যন্ত তাদেরকে দাবি করে বেড়ায় যে তাদের অংশ। এদের সাথে আপনারা কি করবেন? এছাড়াও দ্বিতীয় আরেকটি ক্ষেত্র রয়েছে। এশিয়ার মধ্যে দুটি ক্রমবর্ধমান অর্থনৈতিক দেশ হলো ভারত এবং চীন। তো আগামী দিনে যখনই ব্যবসা করতে যাওয়া হবে, যে কোনো মার্কেটের ক্ষেত্রে ভারতবর্ষের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে এই চীন। এটা লাগবেই লাগবে। তা সেই প্রতিযোগিতার বাজারে কেউ তো কাউকে ছেড়ে দেবে না। তখন সংঘাতের মোকাবিলায় আজ যদি একবার এই আমেরিকার থেকে সরে গিয়ে চীনের দিকে যদি যাওয়া হয়, এবং চীনও যদি আগামী দিনে আমাদেরকে বিশ্বাসঘাতকতা করে, তখন আমরা কোথায় যাব? এই জন্যই বলছি ভারত হচ্ছে চরম বিপদে রয়েছে। ওই কিছু একটুখানি না, বেশ অনেকখানি ওই আমেরিকার মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে শুধু সেক্ষেত্রে বলে নয়, আরো অনেক জিনিস আছে। আমেরিকার সাথে মোটামুটি একটা আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল। তো আমেরিকার যেমন বন্ধুত্ব ভালো না, তেমনি শত্রুতা আরো বেশি ক্ষতিকর, কেননা আমেরিকা তো সত্যি সুপার পাওয়ার। তাকে চীন যেভাবে মোকাবিলা করতে পারে, চীন এখন অনেক বেশি শক্তিশালী, কি অর্থনৈতিক কি সামরিক ক্ষেত্রে। ভারতবর্ষের পক্ষে তো সেটা করা সম্ভব না। ভারতবর্ষ এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই ভারতবর্ষের ওপরে এরা আমেরিকা চেপে ধরে বসে রয়েছে যে তাকে মাথা নোয়াতে বাধ্য করতে চাইছে। আর ভারতবর্ষকে এই অবস্থাতেই, এই প্রতিকূলতার পরিস্থিতির মধ্যে থেকে জয় করেই এগিয়ে যেতে হবে। আগামী দিনে বারবার বিভিন্ন দেশের মাধ্যমে, কখনো দেখবেন এই পাকিস্তান বা বাংলাদেশের লোকেরা হয়তো খুশি হচ্ছে যে ভারতবর্ষের এই অবস্থা দেখে, কিন্তু এটা নিশ্চিত জেনে নেবেন পাকিস্তানকে যেমন একটি ভিখারি রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশকেও ঠিক একইভাবে তাদের প্রয়োজনে ভিখারি রাষ্ট্রে পরিণত করবে। কারণ তাদেরকে এমনভাবে একটা ভিখারি রাষ্ট্রে পরিণত করবে যাতে পাকিস্তান যেমন প্রতিটা ক্ষেত্রে তাদের চলার জন্য বিশ্বব্যাংক না হলে IMF এর লোন করার জন্য প্রস্তুত হয়ে ওঠে, বা বিভিন্ন দেশ থেকে হাত পাতার লোনের জন্য, এবং সেইগুলো লোনগুলোকে স্যাংশন করিয়ে দিয়ে আমেরিকা কিন্তু নিজে দিচ্ছে না, নিজের টাকা থেকে দিচ্ছে না, হয় IMF এর মাধ্যমে
এবং বিশ্ব ব্যাংকের মাধ্যমে তাকে লোনের ব্যবস্থা করে দিয়ে তার থেকে যা খুশি তাই তাদের স্বেচ্ছায় বিভিন্ন ধরনের যে কাজগুলো যেগুলো হয়তো এমনি অবস্থায় পাকিস্তানকে দিয়ে করানো যেত না, সেই কাজগুলো করানো হচ্ছে। একই উপায়ে চলবে বাংলাদেশের ক্ষেত্রে। ভারতের পেটের মধ্যে অবস্থিত ছোট্ট একটি দেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, তাদের একটি সুন্দর অর্থনীতি, একটা পরিবেশ তৈরি হচ্ছিল, কিন্তু এদেরকে ওই যে বলে না যে মানে উপর থেকে যে শকুনের দৃষ্টি পড়েছে বাংলাদেশের উপরে, এই শকুনের দৃষ্টি কিন্তু ভারতের জন্য, আসলে ক্ষতি করতে চাইছে ভারতে। এরপরও ভারতবর্ষের চলাফেরার ক্ষেত্রে আগামী দিনে যত উন্নতি করার চেষ্টা করবে এই বাংলাদেশ এবং পাকিস্তানের মাধ্যমে তারা করতে বাধ্য হবে। আগামী দিন তাদের মাধ্যমে বিভিন্ন রকমের অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা হবে, কখনো পশ্চিম প্রান্তে, কখনো পূর্ব প্রান্তে। আর বাংলাদেশের মধ্যে আমেরিকার তো ডাইরেক্ট স্বার্থ জড়িত রয়েছে, কেননা বাংলাদেশ থেকে একটা করিডোর বার করে তারা মায়ানমার অঞ্চলে প্রবেশ করতে যায়, কারণ মায়ানমার হচ্ছে চীনের মূল রেয়ার আর্থ মিনারেলস নেওয়ার জায়গা। এই জায়গাটা হচ্ছে মায়ানমার সমৃদ্ধ। এখান থেকে বাংলাদেশে যদি একবার ঢুকতে পারে, পাকিস্তানে যেমন বালুচিস্তানে তারা প্রবেশ করবে, চীনকে সেখান থেকে হাঁটাবে, ঠিক তেমনি মায়ানমারের মাধ্যমে চীনকে টাইট দেওয়ার চেষ্টা করবে। এর ফল তো আমেরিকাকে ভোগ করতে হবে না, আমেরিকা তো থাকে অন্য দেশে। যা কিছু এফেক্ট করবে দুক্ষেত্রেই, ওই জায়গায় পশ্চিম প্রান্তে পাকিস্তানের উপর আর পূর্ব প্রান্তে বাংলাদেশের উপর। তো এটা যদিও এই আলোচনার বিষয় ছিল না, কিন্তু আমি একটা কথাই বলতে চাই, কারণে খুশি হওয়ার ব্যাপার নেই। শকুনের নজর সবার দিকেই রয়েছে, যখন যার উপরে মানে পড়বে তখন সে বুঝতে পারবে। কিন্তু ভারতকে এই অবস্থায় ঘাবড়ে গেলেও যেমন চলবে না, তেমনি কোনো অবস্থাতেই চীনের ওপর সামান্যতম নির্ভরশীল হলে চলবে না। বরঞ্চ ধীরে সুস্থে কোনো রকম কলতলার ঝগড়ার মধ্যে না জড়িয়ে সুন্দরভাবে কিছুটা সহ্য করে হলেও আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। বিকল্প মার্কেটের সন্ধান করতে হবে। কারোর সাথে বলতে আমেরিকার সাথে সরাসরি কোনো সংঘাতে না গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে চীন এবং আমেরিকা থেকে সমদূরত্ব বজায় করে ভারতকে তার অস্তিত্ব রক্ষা করার ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয়, আমেরিকাকে ভারত সরকার কতটা কি টাইট দিতে পারবে জানা নেই, কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু চাইলেই টাইট দিতে পারে। তার একটা দিক হচ্ছে ভারতবর্ষে যে বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলো রয়েছে, যেমন ধরুন আমি দু একটা কথা বলছি, যেমন ধরুন অ্যামাজন বিশাল টাকার ব্যবসা করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা অ্যামাজন থেকে জিনিস কেনাটা এবার থেকে বন্ধ করে দিন। তার বিকল্প অন্যান্য কোম্পানি আছে, কোন কোম্পানি আছে সেগুলো আপনারা দেখে নেবেন, সেখান থেকে কিনবেন, নাহলে লোকাল মার্কেট থেকে কিনবেন, যেখানে আপনাদের সুবিধা হবে সেখানে কিনবেন। কিন্তু আমেরিকান কোম্পানিগুলোকে আপাতত বাদ দেওয়ার চেষ্টা করুন। যেমন ধরুন কোক, পেপসি, তারপর যদি কি কোথাও কেএফসি থাকে, সেই ধরনের যে সংস্থাগুলো রয়েছে, ম্যাকডোনাল্ডস, এইসব জায়গা থেকে না কিনে অন্যান্য জিনিস আপনারা দরকার পড়লে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে লস্যি খান, তাহলে তো আপনাদের শরীরের পক্ষেও ভালো। লেবু জল খান, সেটা তো অনেক ভালো জিনিস। তো আমাদেরও একটা দায়িত্ব রয়েছে, এবং ভারতীয় ব্র্যান্ডের জিনিস এতদিন তো বিভিন্ন দেশের ব্র্যান্ডের জিনিস পড়েছে, এবার ভারতীয় ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করে দেখুন। এইভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আরেকটি জিনিস, যেটি আমেরিকার যে সফটওয়্যার, যে ডলারাইজেশনের ব্যাপারটা রয়েছে, সেটা ব্রিক্সের মাধ্যমে কতখানি করা সম্ভব সেটা একটা প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। সেটা যেমন যেমন এগোবে আমরা দেখতে পাবো, সেই বিষয় নিয়ে পরে ভিডিও করা যাবে। আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ভারতকে যে কোনো অবস্থাতেই এই যে গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন, ইউটিউবের মতো অলরেডি শিখো অ্যাপ চালু হয়ে গেছে, কিন্তু এটা পেইড সার্ভিস। এটা পেইড থাকলে হবে না, এটা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বিনামূল্যে করতে হবে। এখানে অ্যাড থেকেই তাকে রোজগারের উপর নির্ভরশীল হতে হবে।
আর সার্চ ইঞ্জিন যেমন চীন ইউজি ব্রাউজার করেছে, ঠিক তেমনি গুগলের সাবস্টিটিউট ভারতবর্ষের এত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তারা একটা সার্চ ইঞ্জিন বানাতে পারবে না? 2-1 বছর যদি পরিশ্রম করে, মানে সার্চ ইঞ্জিন বানাতে গেলে তাকে তো তথ্য দিয়ে সাপ্লাই করতে হবে, সেই তথ্যগুলো দেওয়ার জন্য তো ডেটা এন্ট্রি অপারেটর প্রচুর চাই। এখানে প্রোগ্রাম মেন জিনিসগুলো প্রোগ্রামাররা করবে, কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ভারতবর্ষের এত বড় দেশ রয়েছে, ও ঠিক 2-3 বছর খাটলে আশা করা যায় একটা জায়গায় তৈরি করা যায়। ঠিক তেমনি ফেসবুকের মতো অন্য একটি সামাজিক মাধ্যম তৈরি করা হোক, চীন তো তার টিকটকের বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তেমনি গেমসের ক্ষেত্রে ছেলেটেলেরা যেমন পাবজি খেলে, এরকম ধরনের যদি গেমস যদি করে, এইসব মার্কেট কিন্তু বিশাল টাকা ভারতবর্ষ থেকে নিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের সাথে যারা শত্রুতা করছে তাদেরকে এই টাকাগুলোকে নিয়ে যেতে দেবো। এই ব্যাপারে ভারতবর্ষকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে এবং সেদিকে চেষ্টা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তেলের ওপর, এখন তো বর্তমানে যা আছে তেলের ওপর আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। এই কমানোর উপায় কি? আজকে ইলেকট্রিক বিভিন্ন জায়গার ক্ষেত্রে ইলেকট্রিক বাস, ইলেকট্রিক কারগুলো এসে গিয়েছে, আস্তে আস্তে আমাদের সেদিকে যেতে হবে। ধীরে ধীরে আমাদের সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে। তার ফলে কি হচ্ছে, বিকল্প শক্তির ব্যবহার যত আমরা করতে পারবো তত আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হবে না। এই যে বিপুল পরিমাণ টাকা আমাদের চলে যাচ্ছে এই বিদেশ থেকে তেল আমদানি করার জন্য, তেল যদি আমরা পেয়ে যেতাম তাহলে কোনো অসুবিধা ছিল না। আর একটি বিশাল বিপদের সম্মুখীন হয়ে গেছে, যেমন চীনের সাথে যে আপনারা বন্ধুত্ব করবেন বলছেন বা ভাবছেন, এতদিন পর্যন্ত যে কোনো গাড়ির থেকে শুরু করে সেমিকন্ডাক্টর পর্যন্ত যা কিছু করতে যাবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স উপাদান করতে গেলে রেয়ার আর্থ মিনারেলসটা অবশ্যই দরকার ছিল। এতদিন পর্যন্ত চীন খুব অল্প পয়সা সেটা সাপ্লাই দিত। এখন চীন কি করেছে, লাইসেন্সিং পদ্ধতি চালু করেছে। এটা পেতে গেলে সেই দেশকে লাইসেন্স দিতে হবে, লাইসেন্স থাকলে তবেই চীন দেবে, তাদের মর্জির ওপর নির্ভর করে যাচ্ছে। অথচ রেয়ার আর্থ মিনারেলস কিন্তু কম বেশি বহু জায়গাতেই আছে, তাকে নিষ্কাশন না করে যেহেতু কম পয়সা পাওয়া যাচ্ছে বলে আমরা এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছি। এইগুলো খনিজ পদার্থ যেটা বিভিন্ন দেশ মানে খনি থেকে যে পাওয়া যায় সেটাকে সরাসরি আমরা ব্যবহার করতে পারি না, সেটাকে রিফাইন করতে হয় বিভিন্ন অ্যাসিডের মাধ্যমে, ঢেলে ঢেলে সেটাকে রিফাইন করতে হয়। এতে পরিবেশ দূষিত দূষণেরও একটা বিরাট একটা ব্যাপার আছে, সেগুলো তো আমাদের করতেই হবে। তাই আজকে না করার ফলে আজকে ইন্ডিয়া মানে এমন অবস্থা হয়ে রয়েছে মোটর গাড়ি শিল্পের ক্ষেত্রে, মানে চায়না যদি রেয়ার আর্থ মিনারেলস না দেয়, অলরেডি না দিতে শুরু করেছে আমেরিকার এই লড়াইয়ের মধ্যে পড়ে, মানে আমাদের মানে শিল্পটা একদম পুরো মার খেয়ে যাচ্ছে। এমনকি যে ইলেকট্রিক্যাল মোটরস যে আমরা ব্যবহার করবো ইভি শিল্প, সেক্ষেত্রেও তো আমাদের এটা দরকার। এই ব্যতীত আমরা ইলেকট্রিক কারের বা ইলেকট্রিক যে কোনো যন্ত্রপাতির ক্ষেত্রে আমরা এগোতে পারবো না। সুতরাং এই ব্যাপারটাও ভারতবর্ষকে চিন্তা করতে, ভারতবর্ষকে স্বাবলম্বী হতে হবে। বল কথা, ভারতবর্ষকে প্রতিটা ক্ষেত্রে, ভারতবর্ষ কোনো দেশই তো পুরোপুরি স্বাবলম্বী হতে পারে না, ভারতবর্ষ বহু ক্ষেত্রে আজ স্বাবলম্বী হয়ে গিয়েছে, কিন্তু আগামী দিনে আরো বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি করে স্বাবলম্বী হতে হবে। সবচাইতে বড় সমস্যা হচ্ছে, এটা অনেকেই জানে না, চীন থেকে যা প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টগুলো যতটা বেশি ভয়ঙ্কর, মানে ফিনিশ প্রোডাক্ট, তার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, র মেটেরিয়ালস যেগুলো আসছে, বিভিন্ন যে ইন্ডাস্ট্রির জন্য যে যন্ত্রপাতি র মেটেরিয়ালসগুলো আসছে, মানে আমরা এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছি চীনের উপর বা অন্য কোনো। আজকে চীনের সাথে যা ব্যবহার আছে, কালকে যদি যুদ্ধ লাগে বা কালকে যদি কোনো একটা সমস্যা লাগে তখন কি করা যায়? তাই সত্যি কথা বলতে ভারতবর্ষ যথেষ্ট অসুবিধায় আছে। এই অবস্থাতে প্রত্যেকে মিলে আমরা যদি সাহায্য করতে পারি একে অন্যকে, তবে দেশটা দাঁড়াতে পারবে, আদারওয়াইজ কিন্তু দাঁড়াতে পারবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।